এবার আমরা আমাদের এই স্পর্শনন্দন ব্রেল ম্যাগাজিন চ্যানেলে আমরা দেখতে পাবো শ্রদ্ধেয় কবি, বিশিষ্ট কবি, দৃষ্টিবান কবি কমল দে শিকদারকে। উনি স্বকণ্ঠে তার স্বরচিত কবিতা পড়বেন। তার সম্পর্কে দু চার কথা আমাদের তরফ থেকে বলতেই হয়, কেননা উনি দীর্ঘদিন বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন। কমল দে শিকদার জন্ম 7ই নভেম্বর 1939। বর্তমান সময়ে মানব দরদী কবি হিসাবে সুপ্রতিষ্ঠিত। দীর্ঘদিন দেশ, আনন্দবাজার সহ কলকাতার সমস্ত প্রথম শ্রেণীর পত্রিকায় তিনি কবিতা লিখেছেন, পেয়েছেন বহু পুরস্কার। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1993 সালে বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার। এই পুরস্কারটি তিনি বিভূতিভূষণের সহধর্মিণী রমাদেবীর হাত থেকে গ্রহণ করেছেন। এছাড়াও 1980 সালে রায়গঞ্জ থেকে তিনি পেয়েছেন উত্তরবঙ্গ উৎসব পুরস্কার। এছাড়াও 2018 সালে তিনি পেয়েছেন স্পর্শনন্দন সাহিত্য পুরস্কার। তার সব মিলিয়ে মোট 20টি কবিতার বই সিগনেট প্রেস, প্রমা ইত্যাদি বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। তিনি সম্পাদিত করেছেন 3টি সংকলন। তার মধ্যে একটি হল 200 বছরের বড়দের আবৃত্তিযোগ্য কবিতা সংকলন। এটি যৌথভাবে সম্পাদনা করেছেন পবিত্র সরকারের সঙ্গে। শ্রদ্ধেয় পবিত্র সরকারের সঙ্গে। এরপর ছোটদের আবৃত্তিযোগ্য ছড়া ও কবিতা সম্পাদিত করেছেন শ্রদ্ধেয় ভবানী প্রসাদ মজুমদার সঙ্গে। আরেকটি ছোটদের সুনীল অমনিবাস তিনি সম্পাদনা করেছেন শ্রদ্ধেয় সাথী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে। 2008 সালে 7ই নভেম্বর তার 80তম জন্মদিনটি বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা ধুমধাম করে সেখানে পালন করেছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল কমলদাকে নিয়ে একটি জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেখানে সুনীল গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু পালিত সহ অনেকেই লিখেছেন এবং এমনকি শঙ্খ ঘোষ মহাশয়ও তার সম্পর্কে এই বইটিতে লিখেছেন। এই হলো কমল দে শিকদার, যিনি আমাদের দীর্ঘদিন ধরে উৎসাহিত করে আসছেন। এখন আমরা তার স্বকণ্ঠে, তার উপস্থিতিতে স্বকণ্ঠে তার স্বরচিত কবিতা শুনে আমরা সমৃদ্ধ হব, বাংলা কবিতা সমৃদ্ধ হবে। ধন্যবাদ, নমস্কার। কবিতার নাম নজরানা। সাধারণ এক শ্রমিকের দিনযাপন, ওর লড়াই দেখি। বাসের খরচ বাঁচাতে দূর থেকে হেঁটে আসা এক যোদ্ধার কারখানায় যাওয়া দেখি। চোখাচোখি হলে মৃদু হেসে হেঁটে যেতেন তিনি। নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও কোনো দিন কোনো প্রয়োজনে আমাদের কাছে আসেননি। ভাবি, দারিদ্র্যের সঙ্গে মাথা উঁচু করে হেঁটে যাওয়ার বুঝি কোনো বিরোধ নেই। তিনি চলে যাচ্ছেন শেষবারের মতো। এই খবরে ছুটে গেছি কলোনির একটি ঘরে। সাধারণ শয্যায় রাজা ঘুমিয়ে আছেন। তার পা ছুঁয়ে বাড়ির অমতে বিয়ে করা আমার বর্দি,
অনুশোচনাহীন চিত্তার পিতের মতো প্রণাম জানিয়ে ফিরে আসি। এর থেকে বড় নজরানা বুঝি আর কিছু দেবার মতো ছিল না। দেখো, রাজা চলে যাচ্ছেন। এবারের কবিতা ফেরা। ভুল বসন্তেও সোনাঝুরির উপর শেষ বিকেলের আলো। বসন্ত বৌড়ি আজ কোথায় লুকোলো? ঘুঘুর ডাকে ক্লান্তি। রাধাচূড়া কৃষ্ণচূড়া পথে ঠাকুর চলেছেন একা। ওকে আশ্রয় করে যারা আখের গোছালেন, পরীক্ষা নিরীক্ষার নামে রবীন্দ্র গানে ভাঙচুর। সমালোচকেরা যারা ওর পিঠের দিকটা বেছে নিলেন, এই সার্ধ শতবর্ষ পেরিয়েও যন্ত্রণা কাতর তিনি বলেননি, পিঠে বিঁধে থাকা ছুরিটা তুলে নাও, আমার লাগছে। তুমুল অভিমানে হতভাগ্য পিতা চলে গেছেন শিলাইদহের দিকে। অপাঙ্ক্ত এক লিখিয়ে আমি তুমুল অপরাধ বোধ কোপায়ের পারঘাটায় বসে আছে একা। শাল সেকুনের বনপথ ঝরা পাতাদের সঙ্গে সন্ধ্যা নামছে ওই। মৃদু বাতাসে কার দীর্ঘশ্বাস? কবি নেই। খোয়াইয়ের সান্ধ্য মেলায় জন্মান্ধ বাউলের গানে কবি নেই। উত্তরায়ণ ছাতিমতলা উপাসনা গৃহেও কবি নেই। এরপরেও ভালোবাসা লিখি, প্রেম লিখি, সুখ দুঃখ জয় পরাজয়ে গেয়ে উঠি রবি ঠাকুরের গান। ঠাকুর ছাড়া আমাদের কে আছে বলো? কে আছে বলো? ঠাকুর ছাড়া আমাদের যে উদ্ধার নেই কোনো। তিনি আসবেন, মেলাবেন, তিনি আসবেন। পরের কবিতা মানুষ। ফুটপাথ জুড়ে বেচা কেনা চলছিল। ওদের কোলাহল, ওদের দরাদরি। এই দৃশ্যে ছন্দপতনের মতো একজন পথচারী হঠাৎ ওই ফুটপাতেই শুয়ে পড়লেন আকাশ মুখে। যেন কতদিন আকাশ দেখা হয়নি তার। ব্যস্ততার ভিতরেও পথচারীরা কেউ ফিরে তাকায়নি এমন বলতে পারি না। যেমন একজন ব্রাহ্মণ গঙ্গা স্নান সেরে গায়ত্রী জপ করতে করতে খনিকে দেখে এগিয়ে গেলেন ভাবলে সেন। আর ইমাম সাহেব নামাজে যাওয়ার সময় হওয়াতে এগিয়ে গেলেন মসজিদের দিকে। আর পাদ্রী সাহেব যাকে অনেকটা ঈশ্বরের মতো দেখাচ্ছিল, তিনি গড ব্লেস ইউ মাই সন উচ্চারণে চার্চের দিকে দ্রুত কাকতালীয় ভাবে ঠিক সেই মুহূর্তেই মন্ত্রোচ্চারণের মতো আজানের সুর আর গির্জার ঘণ্টার ধ্বনি অনেকটা প্রশ্ন চিহ্নের মতো বেজে উঠল। এমন নান্দনিক মুহূর্তে আরো কঠিনতম প্রশ্ন হয়ে একজন ভ্যানওয়ালা
একজন ভ্যানওয়ালা কিছু বিবেচনা না করেই মৃতপ্রায় লোকটিকে তার ভ্যানে তুলে নিয়ে হাসপাতালের দিকে। হতবাক আমি, হতবাক। অজান্তেই যেন কে যেন বলে উঠল, আছে আছে, মানুষ আছে, মানুষ আছে। তবে কি মানুষ হতে গেলে ধর্ম, শিক্ষা বা তার সামাজিক অবস্থান খুব জরুরি নয়? নমস্কার। পরের কবিতা ছবি। তখন শেষ বিকেলের আলো অসুস্থ কবির শিওরে এসে বসেছে। কবি বললেন, ও বিকেল, বিকেল এসেছো যদি আমাকে আমাকে আকাশের কথা বলো। যে শিশু পাখি প্রথম মেলেছে ডানা, আমাকে ওর কথাও বলো। নীরে বসে থাকা সুখী সুখী মুখ, ওর মায়ের কথাও বলো, ওর মায়ের কথাও বলো। নদীরা কেমন আছেন? পারঘাটার নৌকো, নদী ও আকাশ যেখানে পরস্পরে ছুঁয়ে থাকে, সেখানে যাব বলে পথে বেরিয়েছিলুম। কিন্তু পথ আমাকে মরীচিকা চেনালে। আমি তখন বৃক্ষের কাছে গিয়ে বলি, বৃক্ষ ঠাকুর, ও বৃক্ষ ঠাকুর, আমার যে দুকলি গেছে, কি করি বলো তো? ঠাকুর বললে, তাই আবার যায় নাকি? তুমি না কবি, কবির আবার ঘর বলে কিছু থাকে নাকি? তখন এক বাঁশিওয়ালা তার খেলনা একতারা বাজাতে সন্ধ্যার দিকে এগুলো। বাঁশিওয়ালা, ও বাঁশিওয়ালা, আমাকে সঙ্গে নেবে? সে বললে, নিতে পারি, কিন্তু কি দাম দেবে বলো? কি দাম দেবে? কি যে দি, দুছত্র কবিতা লিখেছি, নেবে? ও বাবা, কবিতা? সে তো ভীষণ ভারী গো, ওতে আমার কাজ নেই। বেশ, তবে নিও না, আমার কবিতার ভার আমিই বইব। শুধু সঙ্গে নাও, শুধু সঙ্গে নাও। তাও কি পারবে? যদি পড়ে যাও, যদি হোঁচট খাও, তখন নয় ফেলে যেও। বাঁশিওয়ালা, ও বাঁশিওয়ালা, আমাকে সঙ্গে নেবে? আমি যে তোমারই গান শুনতে শুনতে বাঁশিওয়ালা, আমি যে তোমার দিকে এগোবো। বাঁশিওয়ালা, নেবে? সঙ্গে নেবে? নমস্কার। শেষ কবিতা জীবন চর্চা। আত্মানং বৃদ্ধি। নিজেকে জানো, খুঁজে নাও ঈপ্সিত উদ্ধার নিজের ভিতর। এমন বোধেই বুঝি স্থিতধী হতে শেখালে কিভাবে মেধার আশ্রয়ে পরিত্রাণের নিকট গিয়ে দাঁড়ায় মানুষ। ছোটাই তো শুধু জীবন নয়, নির্মোহ হওয়াও জীবন। প্রগলভ নদীও তো মোহনায় একদিন। সে কি থেমে যাওয়া সমর্পণ? এমন নিঃশর্ত সমর্পণগুলোকে সমাপ্তি বলো না, একটা শুরু, অন্যরকম এক জীবন চর্চাও বটে। কৃষ্ণ বল সঙ্গে চলো উচ্চারণে, যারা হেঁটে গেলেন নদী তীর পারঘাটায়, এও জীবন চলমান। আর যে পথিক চলতে চলতে হঠাৎ বলে ওঠেন, আর নয়, এই বসলুম আমি গাছের ছায়ায়, সেও থেমে যাওয়া নয়, বরং অনির্বচনীয়
এক চলার শুরু নিজের ভিতর। আত্মানং বিদ্ধি, নিজেকে চেনো, নিজেকে জানো। নমস্কার।